হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লাইভটা ইজেজেটাক ক্লাসের প্রোগ্রামিং সম্পর্কে পার্ট 2 লাইভটা শুরু করতে চাচ্ছি। তা লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা জানাবেন লাইভের সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড, তারপরে ভিডিও পজিশন ক্লাসের এগুলো ঠিক আছে কিনা জানাবেন। আপনারা সঠিক মানে দেখতে পেলে বা সাউন্ড ঠিকঠাক হলেই আমরা শুরু করব আমাদের ক্লাসটি। আশা করি শোনা যাচ্ছে এবং ভিডিও পজিশন ঠিক আছে। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা বিগত দিন গত শুক্রবারে আমরা লাইভ করছিলাম যেটা ক্লাসের পার্ট 1 নিয়ে। আজকে যেটা ক্লাসে সফটওয়্যারের পার্ট 2 নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে এই সাবজেক্টটা এরকমই যে আপনি যত জানবেন তত আপনার আগ্রহটা তৈরি হবে এবং আপনার মনোযোগী যদি 100% থাকে তাহলেই আপনি একমাত্র এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। কেন সফটওয়্যার বিষয়টা এরকমই যে সফটওয়্যার আপনি যদি সফটওয়্যার সেকশনটা ভুলে যান তাহলে পরবর্তীতে আপনি আপনার কাজটা সঠিকভাবে করতে পারবেন না। যেটা ক্লাসটা এমনই যে আপনার যে মোবাইলটা আছে একটা মানে ডেড ফোন আসার পরে সেই ফোনটা কোন পরিস্থিতিতে থাকলে আপনাকে প্রোগ্রামিং করতে হবে, ওই ফোনটা আসলে সফটওয়্যারের সমস্যা কিনা এটাকে ফাইন্ড আউট শিখতে হবে। এটার জন্য আপনাকে সর্বপ্রথম হার্ডওয়্যার সেকশনটা প্রপারভাবে জানতে হবে। হার্ডওয়্যার সেকশনটা এরকমই যে আমরা যখন ফোন সার্ভিসিং করি আমাদের সর্বপ্রথম আমাদের মাল্টিমিটার, তারপর পাওয়ার সাপ্লাই, এইগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকার পরেই কিন্তু আমরা সফটওয়্যারে যেতে পারবো। সফটওয়্যারটা এরকমই যে সফটওয়্যার নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে হার্ডওয়্যার আসতে হবে, অথবা হার্ডওয়্যার নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে সফটওয়্যারে যেতে হবে। দুইটার পরিপূর্ণভাবে যখনই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তখনই একটা ফোন প্রপারভাবে সার্ভিসিং করতে পারবেন। মোবাইল সার্ভিসিংটা হলো আমাদের সার্ভিসিং পেশায় যদি বলি, যারা সার্ভিসিং করেন এই সার্ভিসিং পেশাটা যদি বলে একটা মহৎ পেশা। কেননা যেমন একটা ডাক্তার যখন একটা রোগীকে চিকিৎসা দেয় অবশ্যই সে তার মনে প্রাণে চেষ্টা করে এবং নিজের সাধ্য অনুযায়ী একটা প্রেসক্রাইব করে। তা ঠিক তেমনই আপনার একটা দক্ষ টেকনিশিয়ানের দায়িত্ব ঠিক তেমনই হয়ে যায়। যখন একটা কাস্টমার একটা ফোন নিয়ে আসে তখন কিন্তু সে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে সঠিক তথ্য নিয়ে এসেই কিন্তু একটা টেকনিশিয়ানের কাছে আসে, যেটা আশা নিয়ে যে তার কাছে গেলাম, সে আমার কাজটা সঠিকভাবে করে দেবে। এবং যখন সেই টেকনিশিয়ান দক্ষ না হয়, যখন তার কাজের যে অ্যাকুরেসি ভালো না হয়, তখনই কিন্তু ওই কাস্টমারটা বিপদে পড়ে বা ওই কাজটা সঠিকভাবে হয় না। তাই এর জন্য আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানের উচিত প্রত্যেক দিন কোনো না কোনো নতুন কোনো কাজ শেখা, জানা এবং এই বিষয়ের উপরে চর্চা করা। আমরা কি করি, আমাদের যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অনেকেই অনেক ভালো কিছু জানেন, অনেকে ভালো পারদর্শী আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পারদর্শী নাই তাদের কিন্তু একটা ভুল থাকে। যেমন আমরা কি করি যে আমরা প্রতিষ্ঠানে যাই, কাজ করি, কাস্টমার আসলে এ পর্যন্তই শেষ, কাজ শেষ, আবার চলে যায়। নিজের কাছে যখন না হয় কোনো ভালো টেকনিশিয়ান দেখায় বা নিজের পরিচিত অভিজ্ঞ বড় ভাইদের দেখে কাজটা করে এনে শেষ। কিন্তু যদি ওই কাজটা করার পরে নিজের কাছে যখন হলো না তখন অন্য টেকনিশিয়ানের কাছ থেকে, অন্য বড় ভাইয়ের কাছ থেকে কাজটা করিয়ে নিয়ে তার থেকে কিছু শিখে নেওয়া জরুরি। সে যখন কাজটা করলো, হয় তাকে পেইড করে হোক বা তাকে জিজ্ঞাসা করে হোক, তার হাতে পায়ে ধরে হোক, যেভাবে হোক, যদি আপনি তার থেকে শিখে নিতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি একটা কাজ জেনে গেলেন, ওই কাজের জন্য কিন্তু আপনাকে আর যাওয়া লাগবে না। তা আমি মনে করি যে শেখার কোনো শেষ নেই, প্রত্যেক দিন কোনো না কোনো নতুন কোনো কাজ আমাদের শেখা জরুরি।
তারই প্রেক্ষিতে আমরা চেষ্টা করি কাজ শেখার, এবং আমাদের যে লাইভগুলো করার উদ্দেশ্য হলো যে আমাদের এখন বর্তমানে কোনো ট্রেনিং সেন্টার আমরা চালু করি নাই, আমরা সামান্য কিছু মানে পদক্ষেপ নিয়েছি। আশা করি পরবর্তীতে আমরা ট্রেনিং সেন্টার স্টার্ট করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমাদের যারা স্টুডেন্ট আছেন, আমাদের প্রতিষ্ঠানে যারা আছেন, তারা মোটামুটি ভালো কাজ করেন। আমরা চেষ্টা করি তাদেরকে সঠিক গাইডে কাজ শেখানো। আর কি বলে যে একটা এই যে লাইভগুলো করছি, এই লাইভগুলো অনেক ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু দেওয়া হয়। যারা ট্রেনিং সেন্টারে যে কাজ শিখতে চান তাদের ক্ষেত্রে যে সেকশন কাজ দেখানো হয়, যে কাজ দেখানো হয়, ঠিক আমি যে লাইভে দেখাবো ঠিক সেমনই বা সেই লেভেলেরই কাজগুলো দেখানোর চেষ্টা করি, কেননা আমি আপনাদেরকে ভালোবাসি। সবুজ, এই লাইটটা অফ করে দাও তো, চোখে লাগছে। তা এই জন্য ওইটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক এই জন্যই যে আপনারা যারা আমাকে ভালোবেসে আমার পেজে যুক্ত আছেন, আসলে তাদের উদ্দেশ্যে করে লাইভগুলো করার। আর আমার যে আমি যে যতটুকুন জানি এবং যতটুকুন শিখেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই অবহেলা করবেন না, অন্তত লাইভগুলো সঠিকভাবে দেখবেন। যদি আপনার মনে চাই তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, অথবা একটা শেয়ার করেন, কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না। ধন্যবাদ। আমরা যাব হচ্ছে যে ইজিজেটেক প্লাসের পার্ট 2-তে। ইজিজেটেক প্লাসের পার্ট 2 বলতে এই পার্টে আমরা জানব আইসিতে আমরা প্রথম পর্বে জেনেছি যে আইসির যে চেনা প্লাস আইসিগুলো কানেক্ট করা, তারপর এর ইন্টারফেস সম্পর্কে আমরা কিছু তথ্য দিয়েছিলাম। আমরা এখন পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব যে এটার পরের স্টেপ কী হবে, একটা আইসিতে প্রোগ্রামিংগুলো কী ধরনের হয়ে থাকে, এটা সম্পর্কে কিছু ধারণা দিব। আমাদের যে বিগত দিনের লাইভ আছে, এটা আমরা যে ইউটিউবে আপলোড করে রাখি, সেখানে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আমরা আমাদের কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা যে বিগত দিনের যে বর্ণীয় যে লাইভগুলো আছে ধারাবাহিকভাবে, তারপর ইজিজেটেক ক্লাসের যে ধারাবাহিক লাইভগুলো আমরা সেখানে পিন করে করে প্লেলিস্ট আকারে আপলোড করার চেষ্টা করছি। আপনারা ওখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন। তা এখন আমরা শুরু করি আমাদের কার্যক্রমটা। আমরা যে বিগত দিনে যেভাবে দেখিয়েছিলাম যে আইসিতে কিভাবে কানেক্ট করতে হয়, এটা হলো যে ইএমএমসির যে সকেট, সেই সকেট, এই সকেটে আমরা সাধারণত ইএমএমসির যে আইসিগুলো আছে এই আইসিগুলো কানেক্ট করাতে পারবো। এবং পাশে যে কালো এটা দেখছেন, এটা হচ্ছে যে ইউএফএসের। যেহেতু আমরা ইউএফএস নিয়ে আজকে ক্লাস নিব না, আমরা ইএমএমসি সম্পর্কে জানবো। যেহেতু ধাপে ধাপে যদি না আগায় তাহলে পরবর্তীতে কাজটা বোঝাতে অসুবিধা হবে। তো এজন্য এখন আমরা প্রথমত এখানে একটা আইসি অলরেডি কানেক্ট করেছি। এটার আইসিটা হচ্ছে BGA 221। দেখুন যে এখানে আমি একটু দেখাই, BGA 221, এটার আইসির নিচে যে বলগুলো থাকে এরকম, মানে এখানে যতগুলো বল আছে ততগুলোই নাম্বার। এখানে 221টা বল আছে, তাই 221 বলা হচ্ছে। যদি এখানে 254 থাকে তাহলে 254, 153 থাকলে 153। এটা সম্পর্কে আমি বিগত দিনে বুঝিয়েছিলাম, তো এখন এখানে নিয়ে আর কন্টিনিউ করব না। আমরা সর্বপ্রথম আইসিটা চেনানোর জন্য আইসিটা এখানে লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে যে কানেকশন অপশন চেক, এই চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু সফটওয়্যারটা একটু ভারী। দেখুন এখানে কানেকশন দেখানোর পাশাপাশি কানেকশনে দেওয়ার পরপরই এখানে কিন্তু দুইটা বল পাইনি, যেটার জন্য এখানে সিগন্যালটা দেখাচ্ছে কি যে রেড সিগন্যাল আকারে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে করণীয় কী হবে, যে নতুন করে ক্যাপটা খুলে আবার লাগানো, অথবা আইসির নিচে যে ময়লা আছে এটা টিস্যু থিনার দিয়ে ওয়াশ করা। এখন এখানে দেখুন যে আইসি কানেক্ট করার পরে আইসি যে তথ্য আছে তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা সর্বপ্রথম জেনেছি ইএমএমসি সিআইডি সম্পর্কে।
তারপরে এটার নেম সম্পর্কে, এই ইএমএমসিটার নেম কি, তারপর হেক্সা কোড দেখেছি ইতিপূর্বে, এবং এটার স্টোরেজ কত জিবি হয় সেটাও দেখেছি। পাশাপাশি আমরা কিন্তু আরপিএম সম্পর্কেও জেনেছিলাম। এখন আমরা এই যে একটা নষ্ট আইসি মূলত কানেক্ট করেছি, নষ্ট আইসি কানেক্ট করার কারণ হলো যে আপনি তো ফোনের যদি আইসি নষ্ট না হয় তাহলে তো ফোনের সার্ভিসিং করবেন না, আপনি তো ভালো ফোন সার্ভিসিং করবেন, অবশ্যই ডেড ফোন সার্ভিসিং করবেন। ডেড ফোন সার্ভিসিংয়ের জন্য নষ্ট আইসিটাকে আপনার ভালো করার প্রয়োজন হবে, বা ওই আইসিটা ভালো করা যাবে কি না সেটা সম্পর্কে আপনি জানবেন। তো এজন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি এবং দেখাচ্ছি। তো এখানে দেখুন যে একটা সিগন্যাল দেখিয়েছে, ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। ওয়ার্নিং বলতে এটা সাবধান, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, অর্থাৎ এই আইসিটা যে কার্যক্রম সেই কার্যক্রম সঠিকভাবে নেই, এই আইসিটা নষ্ট। তার কারণ হলো কি, এমএলসি আর এসএলসি এই দুইটা হচ্ছে এক্সিস্টেড ইজ ম্যাক্সিমাম এস্টিমেটেড ডিভাইস লাইফ টাইম, মানে এটার বাংলা বলা হচ্ছে যে সর্বোচ্চ টাইম এর এমএলসি এসএলসি ব্যবহার হয়ে গেছে। আমরা সাধারণত জানি আমাদের যে ফোনগুলো আছে যেগুলো নর্মাল ক্যাটাগরির ফোন, দাম কম, এইসব ফোনগুলো যে ইএমএমসিগুলো এখন বর্তমানে আসছে, এটা 1 বছর 1.5 বছর ব্যবহার হতে হতেই ওর স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে। কারণ হলো যে আমরা 2012 সাল থেকে 2018 সাল 20 সাল পর্যন্ত একটা ফোনের দাম দেখেছি যে পরিমাণ, সেই মানের ফোন বর্তমান বাজারে আপনার প্রায় 10,000 টাকা আপ ডাউনে বিক্রি হচ্ছে। যেমন আপনার একটা ফোনের দাম ছিল কত, 22,000 টাকা, 25,000 টাকা, এটা সামান্য একটা অ্যান্ড্রয়েড 10 ভার্সন বা অ্যান্ড্রয়েড 8 ভার্সনের ফোনের দাম বলছি, ওই সময়ের কথা। সেই ফোন এখন বর্তমান বাজারে তার থেকেও আপডেট, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 13, 14 পর্যন্ত সাপোর্ট করে, এইরকম ফোন আপনি 12,000 টাকা 13,000 টাকায় পাচ্ছেন। তাহলে যখন আপনি এত কম টাকায় এত আপডেট ফোন পাচ্ছেন, তখন কোম্পানি তো আপনাকে ফ্রি দিবে না, কোম্পানি কোনো না কোনো মাধ্যমে তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের দাম কমিয়ে সেটার ভিতরে কিছু স্টোরেজ কমিয়ে আপনাকে দেবে। তা সেক্ষেত্রে তারা কি করছে যে বাংলাদেশ থেকে আপনারা জানেন কি যে প্রচুর পরিমাণের মাদারবোর্ড হচ্ছে চায়নাতে যায়। আমরা যেসব ফোনগুলো ডেড বলে ফেলে দেই আর হবে না, বা আইসি ব্যাড হেলথগুলো কোম্পানি কিনে নিচ্ছে, সেই সব ফোনের যে আইসিগুলো আছে, এই আইসিগুলো আসলে কিভাবে নেয় বা তার কাজ করে সেটা হচ্ছে যে জানেন কি না, যে এই আইসিগুলো সাধারণত কোম্পানি নিয়ে নেয় এবং ব্যাড হেলথ আছে যে একদম শেষ, যে আমি যে স্ক্রিনে যে আইসিটা দেখাচ্ছি এটার লাইফ কিন্তু টোটালে শেষ, এটা আর পসিবল না। কারণ এটা দেখানোর এই এমএলসি আর এসএলসি মানে এখানে আর কোনো অপশন নেই, 90% পর্যন্ত এইসব ফোনের কাজ করা যায়, কিন্তু 90-এর উপরে মানে 100 ব্যবহার হয়ে গেছে মানে শেষ। কোম্পানি কি করছে, এই ফোনের যে আইসিগুলো ছিল এই র্যামগুলো তারা একটা ভালো অ্যামাউন্টে কিনে নিচ্ছে, নেওয়ার পরে এইটার ভিতরে যে হার্ডওয়্যার অপশন আছে সেই হার্ডওয়্যার সেকশন ঠিক আছে, যদি হার্ডওয়্যার সেকশন ঠিক না থাকতো তাহলে কিন্তু এখানে যে র্যামের যে ইন্টারফেসগুলো আছে এই তথ্যগুলো কিন্তু দেখাতো না। হার্ডওয়্যার ঠিক আছে, কিন্তু এটা সমস্যা হচ্ছে যে সফটওয়্যারে দেখাচ্ছে যে এস্টিমেট হেলথ রিপোর্ট শেষ, তাহলে সফটওয়্যারটা শেষ। তাহলে কী করছে কোম্পানি, তখন ওই যে সফটওয়্যার প্রোগ্রামিং করে দিচ্ছে যে আপনার এই ফোনটা যে 365 দিন চলবে, বা 1 লাখ ঘন্টা চলবে, বা 5 লাখ ঘন্টা চলবে। এখন কাস্টমার ব্যবহার করুক বা না করুক, তার ফোনটা যদি সে স্ক্রিনিং টাইম যদি এরকম 1 লাখ ঘন্টা হয়ে যায়, বা এরকম 1 লাখ মানে 5 লাখ ঘন্টা হয়ে যায়, এক এক ফোন এক এক রকম থাকে, তাহলে কি হচ্ছে যে তখন এই র্যামটা আর কাজ করবে না। কেন, সফটওয়্যারে কোনো কোডিং করা আছে যে এই ফোনটা যখন কাস্টমার ইউজ করবে, যদি বন্ধ করে থাকে তাহলে থাকলো, যেই অন করবে স্ক্রিনিং টাইম অনুযায়ী তার এত ঘন্টা থেকে এত ঘন্টা চলবে, যে ওই টাইম পর্যন্ত হয়ে যাবে তখন ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কাস্টমার এসে বলবে যে ভাই আমি তো ফোনই ব্যবহার করিনি, অথচ তার ফোন র্যাম চেক করে দেখা যাচ্ছে যে র্যামের হেলথ নাই। কারণ কি, এই সফটওয়্যারে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এবার কোম্পানি কি করছে যে চাইনিজরা এই আইসিটা তারা কি করছে আবার নতুন করে তাদের যে রিফ্রেশ সফটওয়্যার ম্যানেজমেন্ট ডিভাইস আছে ওইটা দিয়ে টোটাল আবার নতুন করে রিফ্ল্যাশ করছে, এই ফাইলটা প্রোগ্রামিং ফেলে দিচ্ছে, দেওয়ার পর এই কোড অনুযায়ী তারা নতুন ফাইল রাইট করছে, করার পরে আবার তাতে 100% লাইভ দিয়েছে এবং ঘন্টা ফিক্সড করে দিয়ে আবার ফোনে লাগিয়ে দিচ্ছে। তখন কি আছে যে কাস্টমার আবার 1 বছর 1.5 বছর ব্যবহার করছে, করে ফোনটা ডেড হয়ে যাচ্ছে, কারণ হলো যে ফোনের দাম কম। তা যাই হোক, আমরা অনেক কথাই বলে ফেললাম। এবার আমরা হচ্ছে এই যে ডেড, এইটার কিন্তু হার্ডওয়্যার সেকশন ঠিক আছে, যদি হার্ডওয়্যার না ঠিক থাকতো তাহলে কিন্তু এত কিছু দেখাতো না, কিন্তু সফটওয়্যারে যে এদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে গেছে। আমরা সাধারণত জানি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অধিকাংশ সময় ফোন লোগো হয়ে যায়, ফোন ডেড হয়ে যায়, সফটওয়্যার করাপ্টেড হয়ে যায়, তখন রিপ্রোগ্রামিং করলে হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ব্যাড হেলথ হয়ে যায় আর এইরকম সিম্বল যদি আসে, সেক্ষেত্রে সেই সব আইসিগুলো কাস্টমারকে আমরা সার্ভিস করে দিব না। আমরা কি করব, এই আইসিটা বাদ দিয়ে দেব। এবং এই আইসিটাই যদি আমাদের এখানে 90% পর্যন্ত দেখায়, 90% পর্যন্ত যদি হেলথ দেখায়, তাহলে আমরা যদি রিপার্টিশন করি তাহলে কাস্টমার কিছুদিন চালাতে পারবে। তবে আপনাকে কি করতে হবে, আইসিটা অবশ্যই কানেক্ট করতে হবে। কেন কানেক্ট করতে হবে এবার আমরা জানব। ধরুন একটা ফোনে আপনি ফোনটা ডেড বা লোগো হ্যাং হয়ে গেছে, কম্পিউটার দিয়ে কোনোভাবেই ইউএসবি দিয়ে কোনো তথ্য পাচ্ছেন না, তখন আইসিটা খুলে লাগালেন, লাগানোর পর এই অপশনটা আসলো। এরপরে আপনাকে সর্বপ্রথম যেতে হবে কি, যে প্রথমে আমরা চেক ইএমএমসিতে কানেক্ট করেছি, করার পর আইসিটা স্টেপগুলো শো করেছে। এরপর আমাদের যাওয়া লাগবে অ্যাডভান্সে। আমি একটু আস্তে আস্তে কাজগুলো দেখাচ্ছি যেন আপনাদের মনে থাকে। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, স্মার্ট রিপোর্টে যাব। এই তথ্যটা যদি নর্মালি না আসে, অনেক সময় যদি 70% 80% আসে, তখন এই তথ্যটা থাকবে না। তবে আপনাকে জানতে হবে অপশনটা কি, স্মার্ট মানে SMART রিপোর্ট। এই রিপোর্টটার কাজ হলো যে এই ফোনটা এই যে র্যামটা ব্যবহার হয়েছে, এই র্যামটা কতটুকুন সার্ভিস দিচ্ছে, তার ক্যাপাসিটি কতটুকুন, এইটা হচ্ছে নির্ভর করবে। তখন আমরা কি করব, স্মার্ট রিপোর্টে ক্লিক করলাম, করার পরই এই র্যামটার দেখুন যে স্মার্ট রিপোর্টটা চলে আসবে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওই সর্বপ্রথম যে ইএমএমসি চেক করার পর যে অপশনটা দেখেছি, এখন কিন্তু ঠিক সেই তথ্যটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই আইসিটার যে ক্যাপাসিটি আছে সেটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা পরের স্টেপে কি যাব, আমরা যদি মনে করি যে এই ফোনটা অনেক সেনসিটিভ ফোন, যে এটার যে সিকিউরিটি আছে, যেরকম বর্তমানে যে NEIR যে সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ফোনের যে সিকিউরিটি ফাইল আছে এই ফাইলটা সংরক্ষণ করতে হবে। যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য আজকের যে একটা মানে বিশেষ তথ্য নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও আপলোড করেছি কিছুক্ষণ আগে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওখানে NEIR এর কিছু মানে সুবিধা অসুবিধা নিয়ে কথা বলা আছে। NEIR বলতে আমি একটু এই অপশনটা দেখিয়ে আসি। আপনি যেহেতু সিকিউরিটি রাইট করবেন, তা সিকিউরিটি যদি রাইট না করেন সেক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন সেটা এই ভিডিওর মাধ্যমে কিছুটা তথ্য পাবেন। যেমন এইটার মানে হলো যে আপনার IMEIটা সাবমিট করার পরে আপনার ফোনটা আপনার আইডি কার্ড দিয়ে যে মানে আপনার সিমের সাথে রেজিস্ট্রেশন হয়েছে, মার্জ হয়েছে কিনা সেই তথ্যটা এখানে শো করাবে। এখানে যখনই একটা IMEI সাবমিট করব, তখন ওই IMEI অনুযায়ী যে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনার IMEI আপনার সিমের সাথে রেজিস্ট্রেশন আছে কিনা বা ওইটা অ্যাক্টিভ আছে কিনা, নিবন্ধন আছে কিনা, এখান থেকে দেখা যাবে। তবে এদের সার্ভারটা এতটা শক্তিশালী এখনও হয়নি, কিছু বাগস আছে, আর এটা প্রপারভাবে এখনও কার্যক্রম হয়নি। কিছু কিছু ফোন আছে যেগুলো দেশের থেকে কেনা, আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, বাংলাদেশ থেকে অফিসিয়াল ফোন, তারপরও সাবমিট না মানে তার তো করা প্রয়োজন নেই, কেননা সে তো অফিসিয়াল কিনেছে, তারপরও তার ফোনে সিম বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সিম যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখনই সিমের যে সিম্বল আছে সব আছে, কিন্তু নিচে একটা ছোট্ট করে ক্রস আসছে এবং এতে কল যাচ্ছে না, আসছেও না। তো সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ান গতকাল থেকে পর্যন্ত অনেকেরই দেখা গিয়েছে যে তারা আইসি উঠিয়েছে, আইসি চেঞ্জ করেছে, কোনোভাবে লাভ হয়নি, মানে
সমস্যাটা আরও তৈরি হয়েছে বেশি কি ফোনের বেসব্যান্ড পর্যন্ত চলে গেছে। তো এতদূর পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আপনাদের কাছে যদি যখনই কোনো ফোন আসবে আপনারা কি করবেন যে সর্বপ্রথম আইএমইআইটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখান থেকে চেক ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস নাও এখানে ক্লিক করার পরে এই ফোনটার যে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা এনইআই এর সার্ভারে সাবমিট আছে কিনা এটা দেখা যাবে। এবং যখনই এখানে সবুজ চিহ্ন আসবে তখন আপনি আপনার যে কার্যক্রম আছে আপনি হার্ডওয়্যার চেক করবেন, যেভাবে করেন আর কি নেটওয়ার্ক সেকশনের কাজ সেভাবে করবেন। কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, নতুবা বিড়ম্বনায় পড়তে পারেন যে কোনো সমস্যা থাকলে সে সমাধান করতে পারবেন না। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে দেখুন এই সার্ভারের কিছু বাগস আছে। যেমন আমি এখানে শুধু 1 লিখলাম, 1 লিখে যাই চেক দিব, বলছে এই দেখেন আইএমইআই নাম্বার এত 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 সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। মজার বিষয় না? যে আইএমইআই নাম্বারের কোনো ধারের কাছেও নেই যে নাম্বারটা, এটা সিম্পল 1 করে ক্লিক করলাম আর এটাই কিন্তু এখানে বলছে স্ট্যাটাস চেক কমপ্লিট। কারণ হলো যারা টেকনিশিয়ান আছে অনেক সময় ফোনের ইএমএমসি চেঞ্জ করেছেন, আবার কিন্তু সেই ইএমএমসিতে আসছে। ইএমএমসি চেঞ্জ করেছেন, করার পরে আপনি অরিজিনাল সিকিউরিটিটা হারিয়ে ফেলেছেন, অবশ্যই কাস্টমারের থেকে কাস্টমারের যে বক্স আছে মেমো আছে ওখান থেকে আইএমইআইটা নিয়ে বসিয়ে দেবেন। মানে এটা তো অনেক কঠিন কাজ, এটা যারা করেন তারা ভালো বুঝবেন। তবে আপনারা যারা ইএমএমসি চেঞ্জ করবেন তারা অবশ্যই এই প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা আপনাদের ধারণা আছে। তো সেই হিসাব করে আপনাদের উচিত হবে যে অরিজিনাল আইএমইআই যেটা সেটা বসিয়ে দেওয়া, নতুবা ওই যে কাস্টমারের যে ফোনগুলো নতুন কোনো এরকম ডট 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 যে আইএমইআইগুলো এই আইএমআইয়ের জন্য নেটওয়ার্ক আর পাবে না। সবই পাবে, বেসব্যান্ড আসবে, নেটওয়ার্ক আসে, কিন্তু নেটওয়ার্ক দাঁড়াবে না। কারণ হচ্ছে যে এটা আর সার্ভারে আগে যা হয়ে গেছে এখন নতুন করে আর সাবমিট নেবে না। তখন বলবে কি ডি রেজিস্ট্রেশন করুন। ডি রেজিস্ট্রেশনের সিস্টেম হলো যে আপনাকে এখানে যে রেজিস্টার যে অপশন আছে এখান থেকে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, মোবাইল নাম্বার এবং এখান থেকে সোর্স ভেরিফিকেশন টাইপ এখান থেকে চুজ করতে হবে এবং যে আইডি দিবেন অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, পাসপোর্ট, ওইটার যে নাম্বার আছে তার নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর ইমেল দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে সমস্যা হলো যে বাংলাদেশের সার্ভার বলে কথা, আপনি সার্ভারে সাবমিট করবেন আর এটা হয়ে যাবে, এটা কখন আশা করা যায় না। সার্ভারে এতটাই সমস্যা যেটা আপনি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে মিনিমাম যে 8 ঘন্টা 10 ঘন্টা ট্রাই করার পর মানে তারপরে হয়তো অপেক্ষা করার পর তারপর হতেও পারে নাও পারে। কারণ হলো যেখানে সব A to Z দেওয়ার পরে এখানে যখন এই যে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, এটা যে 4 ডিজিট এখানে দেওয়া হলো ওখানে বলবে গভ আইডি নট ম্যাচ, এখানে একটা চিহ্ন আসবে গভ আইডি নট ম্যাচ, অর্থাৎ এই ওয়েবসাইটটা এখনও প্রপারভাবে কার্যক্রম রানিং হয়নি। কিন্তু যতটুকুনি রানিং হয়েছে তাতেই অনেকে বিড়ম্বনায় পড়েছে। যাক, রেজিস্ট্রেশন চেষ্টা করবেন। আপনার ফোনের যদি তথ্য জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনার প্রোফাইলের ওখান থেকে গিয়ে যে এই নাম্বার দিয়ে সে আইএমইআই নাম্বার দিয়ে সার্চ করলেই তারপরে আপনার নাম্বারে বা আপনার আইডি কার্ড দিয়ে কতগুলো আইএমইআই রেজিস্ট্রেশন হয়েছে সেটা আপনি ওখানে জানতে পারবেন। তো যাক, এনইআইয়ের কিছু তথ্য দিলাম। এবার আসি আমরা ইএমএমসির যে প্রবলেমটা নিয়ে। এটা যদি আপনি সিকিউরিটিটা ব্যাকআপ না করেন তাহলে কিন্তু আমি যে মানে পূর্বে যে হিস্টোরিটা বললাম এনইআইআর নিয়ে, এই তথ্যগুলো যদি মানে আইমিটা না থাকে তাহলে এইভাবে চেক করে আপনাকে বের করতে হবে, কাস্টমার থেকে আইমিটা নিতে হবে, নতুবা আপনি একটা কাজ করতে পারবেন না। মানে আগে আমরা কাজ করেছি, আমাদের কাজের প্রসেস ছিল অনেক সহজ, কিন্তু আপডেট যে বিষয়গুলো আসছে ভবিষ্যতে কাজের জন্য যদি আপনার জানা না থাকে তাহলে আপনি সারাদিন শুধু ট্রাই করেই যাবেন, কোনো কাজ হবে না। উল্টো হচ্ছে যে কাজ মানে অন্য ক্ষতির দিকে চলে যাবে। এই জন্য আগে জানতে হবে। আর রেজিস্ট্রেশনের বিষয়টা এখানে এতটাই জটিল করে ফেলেছে, এটা মূলত রেজিস্ট্রেশন আমি তো বললামই যে আপনারা কমেন্ট করছেন, এখানে হচ্ছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আমি বলছি যে এইটা পূরণ করার পরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর কি বলবে যে ওরা আপনাকে আবারও সাবমিট করতে হবে যে হচ্ছে ট্রাই এগেইন গভ ইস্যু, মানে জাস্ট আমি একটু সিম্পলভাবে দিই। আমার নাম হচ্ছে সুমন হাসান,
এবার ইউজার নেম একটা দিলাম, একটা বোঝানোর স্বার্থে, হ্যাঁ, যে একটা নাম্বার দিলাম, নাম্বার। এবার এখানে ধরুন আমি পাসপোর্ট আইডি লিখলাম, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন সেই হিসাব করে কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের টপিক কিন্তু ইজি জেটেক প্লাস। আসলে এত কিছু একবারে দেখানো সম্ভব না, যেহেতু ভালোবাসার মানুষ আপনারা, আপনাদের নিয়েই আমার চলতে হয়, আপনাদেরকে ভালোবাসে বিধায় কিন্তু অন্তর থেকে আপনাদের কিন্তু কাজগুলো দেখাই। যদি মনে করেন যে বিন্দুমাত্র মানে কমতি আছে তাহলে আপনার ভুল হবে, কারণ আমি যদি কমতি দেখাতাম তাহলে আমি এত ডিটেলসে আপনাদের কখনো কোনো তথ্য শেয়ার করতাম না। আচ্ছা, এবার পাসপোর্ট চেনার পর দেওয়ার পরে পাশে লিখলেন 4 ডিজিটের, হ্যাঁ, 15-22 বোঝানোর স্বার্থে। এবার একটা জিমেল দিলাম, এবার আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ, ও পাসওয়ার্ড দেওয়ার পরে এবার দেখুন যে কী ধরনের সমস্যা হতে পারে। জিমেলটা আসলে কারেক্ট হবে কিনা জানি না। ইনভ্যালিড ইনভ্যালিড আনরেজিস্টার্ড মিশন, দেখুন ইনভ্যালিড, এই যে এরকম সমস্যা বারবার আসবে। এরা হচ্ছে এক একবার এক এক রকম সমস্যা এখানে দেখাচ্ছে, মানে রেজিস্ট্রেশন কোনোভাবেই করা যাচ্ছে না। এইখানে ওই বারবার বারবার খালি সার্ভার ইস্যু দেখাচ্ছে। তা আপনাকে যেভাবেই হোক এই তথ্যগুলো এইভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তারপরে আপনি বারবার ট্রাই করতে থাকবেন। এই যে ইনভ্যালিড অর আনরেজিস্টার্ড মিশন, মানে এটা হচ্ছে যে ইনভ্যালিড হয়েছে, এখন এটা সম্ভব না, আমাকে পরে আবার ট্রাই করতে হবে। এই যে এইভাবে এই যে সিম্বলগুলো আসছে, এইরকম সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু এখানে স্বাভাবিক, আমরা যখন একটা জিমেল খুলি যেভাবে বা একটা ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে যেভাবে, ঠিক সেইভাবেই এইটার পরে কী হবে যে ওই যে ফোন নাম্বার যেটা ব্যবহার করা হয়েছে ওই ফোনে একটা ওটিপি আসবে। আমি অনেকবার ট্রাই করার পর আমি ওটিপি পর্যন্ত মানে যেতে পারি, এবং ওখান থেকে ওটিপি আসার যে অপেক্ষা, এই প্রসেসে 1-2 ঘন্টা অপেক্ষা করার পরও আর ওটিপি আসেনি। কিন্তু যাদের আবার রেজিস্ট্রেশন হয়েছে এমনি নর্মাল সিস্টেমেই হয়েছে, দেরি হয়নি। এই হচ্ছে বিষয়। তো কিছুটা দেখিয়ে দিলাম যে কিভাবে করবেন, মানে এখানে রেজিস্ট্রেশন করার পরে তারপরে সাবমিট করে আপনি ওখান থেকে জানতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তবে এটা আমাদের জন্য অনেক ভয়ানক বিষয়। আমরা যখন কাজ করব, সর্বপ্রথম আমি বারবারই বলছি যে নেটওয়ার্ক সেকশনে কাজ করার আগে অবশ্যই খেয়াল করতে হবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করেছি, সেই পোস্টে এক ভাই কমেন্ট করেছে যে তার কাছে 2টা ফোন এসেছে, 2টা ফোনে বেসব্যান্ড নাই। তা আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি যে আপনার ফোনটা যখন কোনো টেকনিশিয়ান সার্ভিসিং জন্য পেয়েছে, তখনই সে কী করেছে যে যখনই নেটওয়ার্ক পায়নি, ইমার্জেন্সি দেখিয়েছে, তখনই কি করেছে সে নেটওয়ার্ক আইসিতে গিয়েছে। কিন্তু তাকে বোঝা উচিত ছিল যে এখন বর্তমান ইস্যু হচ্ছে যে এনইআইআর পদ্ধতিতে যদি সিমটার রেজিস্ট্রেশন না থাকে, আইএমইআইটা সাবমিট করা না থাকে ওই সিমের আন্ডারে, তাহলে হবে না। সিস্টেমটা এমন যে ধরুন এই ফোনে একটা সিম আছে, এই ফোনে একটা সিম আছে, এই সিমটা এবং এই আইএমইআইয়ের সাথে সার্ভারে অ্যাক্টিভ আছে, এবং এখান থেকে সিমটা খুলে যখন আমরা আরেকটা সেটে লাগাবো, এই সেটে লাগাবো, এটারও তো একটা আইএমই আছে। এই সিমটা যখন এতে লাগানো হচ্ছে তখন আর নেটওয়ার্ক আসবে না, তখন কিন্তু এটাতে কল আসবে না, নেটওয়ার্ক আসলেও কল আসবে না, অথবা ইমার্জেন্সি থাকার সম্ভাবনা আছে। এবং এইটার সিম যখন এটা দেবো তখন এই অবস্থা আছে। আমি বেশ কিছু ভিডিও পেয়েছি এরকম যে যাদের সিম অল্টারনেট করার পরও আর নেটওয়ার্ক আসেনি, কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আমার চোখে পড়েনি। তবে কলের ঝামেলা হচ্ছে, আমাকে অনেকে মেসেজ করছে যে ওই হঠাৎ করে কল বন্ধ হয়ে গেছে, যেরকম S21 আলট্রা, 22 আলট্রা, এসব ফোন তো আনঅফিসিয়াল ফোন, বাইরে থেকে যেগুলো আনা হয়েছে সেগুলো। অনেকে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেনি, বা যাদের অটো হয়ে গেছে তাদের হয়ে গেছে। তো এই হিসেবে পদ্ধতি। এখন আমরা প্রথমত জানলাম কি যে যদি কোনো র্যাম আমরা কানেক্ট করি, মানে ইএমএমসি যদি কানেক্ট করি, কানেক্ট করার পর অবশ্যই আমাদের সিকিউরিটিটা কপি করতে হবে। সিকিউরিটি যদি কপি না করেন আপনি কিন্তু আপনার যে ফোনের যে নেটওয়ার্ক বিষয় আছে এটা আনতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই এই ফোন যেহেতু এই যে র্যামটা কানেক্ট পেয়েছে, এটার হার্ডওয়্যার সেকশন ঠিক আছে, এইটার সফটওয়্যার থেকে
যতটুকুন পারা যায় ব্যাকআপ নিতে হবে। এটার জন্য আমরা সর্বপ্রথম কি করলাম যে আমরা এখান থেকে অ্যাডভান্সে থেকে আমরা স্মার্ট রিপোর্টে ক্লিক করলাম। স্মার্ট রিপোর্টে ক্লিক করে আমরা এই ফোনের যে ফোন তো বলছি না, এই ফোনের এই আইসিটার যে লাইফ আছে, এটা যে কার্যক্রম আছে, এটা সম্পর্কে জেনেছি। এরপর আমাদের জানার প্রয়োজন হচ্ছে যে এই আইসিটা সর্বপ্রথম আমরা রিড করব কিভাবে। যেহেতু আমরা ধাপে ধাপে যাব, আমরা সর্বপ্রথম বক্স সম্পর্কে জানলাম, এরপরে বক্সে এর যে সকেট আছে সকেট সম্পর্কে জানলাম, এরপরে আইসির ক্যাটাগরিগুলো জানলাম। আইসির ক্যাটাগরিগুলো বলতে বিজিএ 254, বিজিএ 153 এবং বিজিএ 221, এই তিনটা আইসি সাধারণত আমরা ফোনে এখন দেখতে পাচ্ছি। আগে ছিল 153 বিজিএ, 153 আগে বিজিএ কত ছিল 168, আরেকটা ছিল 162, এগুলো আর এখন চলে না। তো এই যে এই অপশনগুলো জানলাম, এবার আইসিটা কানেক্ট করা যে প্রসেসটা সেটা জেনেছি। আইসিতে কানেক্ট করেছেন এবং আইসিটার যে টোটাল যে ইন্টারফেস আছে সেটা সম্পর্কে জানিছি, এবং এই আইসিটা টোটাল যে কার্যক্রম পূর্বে যেগুলো ছিল এটা একদমই বেসিক। এবার আপনাকে অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি। অ্যাডভান্সের সিস্টেমটা কেমন, যে আইসি যখন কানেক্ট করলেন, কানেক্ট করার পর আইসির হেলথ রিপোর্ট দেখেছেন, এবং আইসি থেকে আপনাকে সর্বপ্রথম ফাইলগুলো কপি করতে হবে। যখন আপনি একটা ফোনে কাজ করতে যাবেন, অবশ্যই আপনাকে পূর্ব শর্ত হচ্ছে যে সফটওয়্যারগুলো কপি করা। যদি সফটওয়্যার কপি করেন তাহলে আপনার পরবর্তী যে কাজটা প্রায় 50% কমপ্লিট হয়ে যাবে। তো সেটার জন্য আপনাকে যেতে হবে যে প্রথমত দেখুন এখানে একটু খেয়াল করুন যে ইএমএমসি জেনারেল, এটা হচ্ছে নর্মাল যে ফাংশনগুলো আছে, এটা রাইট ভেন্ডর, রিড বাই ভেন্ডর, এক্সপ্লোর ইউটিলিটিস আর কি। তা এটার জন্য আমরা প্রথমত এখানে যাব যে রাইট ভেন্ডর আর রাইট বাই ভেন্ডর আর রিড বাই ভেন্ডর। রাইট ভেন্ডর বলতে এখান থেকে আমরা এই আইসিতে ফাইলগুলো রাইট করতে পারবো। ফাইলগুলো রাইট বলতে কি, আপনি যখন একটা ফোনের আচ্ছা একটা ফোনের যে আইসি অনুযায়ী স্যামসাং, মিডিয়াটেক, তারপরে স্পেকট্রাম, ইন্টেল, সনি, এইসব ফোনের যে ফাইলগুলো আছে সেই ফাইলের ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু ফাইলটা রাইট করতে পারবেন। তো আমরা এখন ফাইল রাইট করব না, আমরা এখন ফাইল রিড করব। রিড করার জন্য আপনাকে যেতে হবে রিড বাই ভেন্ডর। রিড বাই ভেন্ডর যে এখান থেকে ফাইন্ড পার্টিশন টেবিল, এখানে ক্লিক করার পরে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি ফ্রম ডিভাইস থেকে কপি করবেন নাকি ফ্রম ইমেজ। তো যেহেতু আমার এখানে আইসি আছে তাহলে আমরা কিন্তু এখানে ডিভাইস লিখব। ডিভাইস বলতে আইসিকে বোঝানো হচ্ছে। এখানে ক্লিক করার পরই যদি এই আইসিতে ফাইল থাকে তাহলে সেটা দেখা যাবে। তো দেখুন যে র্যামটা আমি কানেক্ট করেছি তাতে যে ফাইলগুলো আছে, এখানে ফাইলগুলো টোটালে তারা এখানে হচ্ছে যে রিড করার পরে স্ট্রাকচারগুলো শো করা হয়েছে। এখন করণীয় হচ্ছে এখান থেকে ফাইল রিড করতে হবে। তা আমরা যদি এই ফাইলটা রিড করতে যাই তাহলে আমাদের কিন্তু কঠিন হয়ে যাবে বিষয়টা, যে এখান থেকে আমি কোন ফাইলটা রিড করব আর কোন ফাইলটা সিকিউরিটির জন্য প্রয়োজন। এটার জন্য একটা স্পেশাল ট্রিক আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু খুব গভীরভাবে একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি এর মধ্যে স্কিপ করেন বা যদি বুঝতে না পারেন তাহলে একটু প্লেব্যাক করে দেখে নেবেন। তাহলে এটার জন্য আপনাকে যেতে হবে কর্নারের যে এই যে রান অ্যান্ড ইএমএমসি টুলস যেটা আছে এই অপশনে, এখানে এটা আছে ইএমএমসি টুল 2। আপনাকে এইটা সহজে বোঝানোর উদ্দেশ্যে আমি এখন আপনাদের কনভার্ট করে এই টুলসের যে 2 নম্বর টুলস আছে সেই টুলসে যাব। এখানে ক্লিক করলাম, এখানে যে ক্লিক করব তখন কি হবে যে এটা যে 2 নম্বর টুলস আছে আমি দেখুন ডেস্কটপে অলরেডি রেখে দিয়েছি। এটা আছে যে 1 এবং এটা 2, এটা থেকে কনভার্ট করে 2 নম্বরটাই অটোমেটিক এই টুলসে নিয়ে যাবে। স্যামসাং ইজিজেটেক প্লাসের একটা প্রবলেম হচ্ছে যে এরা টুলসগুলো ভাগে ভাগে রেখেছে, একসাথে মার্জ করেনি। এক্ষেত্রে যারা ইউএফআই ইউজার আছে তারা বলবে যে আমরা একটার ভিতরে সবগুলো পাই। তো যাই হোক, আমি যেহেতু ইজিজেটেক প্লাস দেখাচ্ছি এবং এটা সফটওয়্যার যেভাবে ডেভেলপ হয়েছে আপনাকে সেভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে কি, কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা এই জন্য কানেক্টের এখানে ক্লিক করলাম, কানেক্ট হয়েছে এই যে এটা। কানেক্ট করার পরে নর্মালি যে অপশানগুলো এসেছে সেইগুলোই কিন্তু এখানে ওখানে যেগুলো দেখেছে এখানে সেগুলো এসেছে,
কিন্তু এখানে এক্সট্রা কিছু ফিচার আমরা দেখছি, যেটা এই যে দেখুন যে এখানে যে তথ্যটা এখানে দেখা যাচ্ছে যে KM GD6001BM মাইনাস B421 মানে B421, তারপর এটার মানে স্টোরেজ কত 32 GB প্লাস 24 GB BGA 221 ভার্সন। BGA 21 যে আইসিটার কথা বললাম 221টা বল, এই 221টা বল। এবার এই আইসিটার কানেক্ট তো হয়ে গেছে, এবার আপনাকে সিকিউরিটি ফাইল রাইট করতে হবে। সর্বপ্রথম সিকিউরিটি ফাইল আপনি কেন রাইট করবেন? কেননা আপনাকে সিকিউরিটি ফাইল যদি মানে রাইট করা লাগে, পরবর্তীতে এটা ইনস্টল করা লাগে, তাহলে পূর্বে ব্যাকআপটা থাকলে আপনার জন্য কাজটা পানির মতন সহজ হয়ে যাবে। আর যদি এটা মুছে যায় তাহলে পাহাড়ের মতন কঠিন হয়ে যাবে। মানে এটা কেন বলছি, কারণ যারা এটা প্রোগ্রামিং সম্পর্কে বোঝে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখেন। দেখ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকুন পারি ততটুকুনই বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি বুঝতে না পারেন প্লেব্যাক করে দেখবেন, আশা করি এইটার থেকে আপনার যা শিখবেন আর কারোর কাছে যাওয়া লাগবে না। তো এটার জন্য আমাদের এখানে যাই থাক, এই যে ভেন্ডরে এটা যাই থাক, এখানে আমাদের কিছু দেখা লাগবে না। এখান থেকে জাস্ট স্ক্যান সোর্সে ক্লিক করব। আমি এটা মার্ক করে দেখাচ্ছি, আমরা এইটার মধ্যেই ক্লিক করেছি। এটার মধ্যে আমাদের স্ক্রিন হচ্ছে যে ইউটিউব হচ্ছে যে ইউটিউবের যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলে দেখানো, কেননা এই ভিডিওটা যদি আমি ইউটিউব অ্যাঙ্গেলে না দেখাই তাহলে এইটার যে ইন্টারফেস আছে সঠিকভাবে বোঝাতে পারবো না। এজন্য পোর্ট্রেট মোডে আমি এটা দেখাতে পারি না। আপনারা চাইলে ফোনটা ঘুরিয়ে নিতে পারেন। আপনাদের ফোন যদি এরকম থাকে আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন, আর করে নেবেন, তাহলে স্পষ্ট দেখতে পারবেন। এখানে দেখুন যে অনেকগুলো ফাইল অলরেডি রিড হয়ে গেছে। রিড বলতে কি, এখানে হচ্ছে বুট করেছে। বুট মানে তো বোঝেন, বুট মানে কি, যে এই ফোনে বা এই আইসিতে কতগুলো ফাইল হচ্ছে ইনবিল্ট আছে, কতগুলো ফাইল ফ্লাশ করা হয়েছে, সেটা বুট করার মাধ্যমে এটা সদৃশ্য করা। আশা করি বুঝতে পেরেছেন। যেরকম যে আপনার যদি কার্টুনের ভিতরে কিছু থাকে, তা কার্টুনের ভিতরে আপনি ওপর থেকে কোনো বক্স স্ক্যান করে তো দেখতে পারবেন, ওই জন্যই মুখটা খুলে দেওয়া। যে মুখটা খুলে দেওয়া হবে, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো বিস্কুট আছে, ক্যাডবেরি চকলেট আছে, ললিপপ আছে। তো বিষয় আছে যে দেখা, আপনি এখন দেখছেন, মনে করেন আপনি এখন স্ক্রিনে এই ফাইলগুলোর যে নামগুলো আছে এগুলো দেখেছেন, এটার মেগাবাইট কত আছে সেটাও দেখা যাচ্ছে। এই যে এক একটা আছে যে 4 মেগাবাইট, 29 মেগাবাইট, 17 কিলোবাইট, 1 MB, এরকম মানে ফাইলের সাইজগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর এই ফাইলটা এর মধ্যে আছে কিনা, এটা হচ্ছে ব্লাঙ্ক দেখা যাচ্ছে, এটা লিনাক্স র FRP ফাইল, এই যে আমরা সাধারণত FRP যেটা বলি FRP ফাইল, এইভাবে টোটাল ডিটেলস এখানে এটা হচ্ছে ভিউ হয়েছে। এবার আমরা করব কি, যে এখান থেকে যে ফোল্ডারগুলো আছে দেখুন, এখানে পিঙ্ক কালারের যে মার্ক করা অপশনগুলো আছে, এখানে আছে যে 3টা ফাইল, এখানে কটা, 2টা, এখানে একটা, মোট এরকম 3 2 5 আর 6টা ফাইল এখানে দেখা যাচ্ছে। আরও নিচে আছে, আর নিচে নাই। তাহলে আপনাকে সর্বপ্রথম এই ফাইল করা মার্ক করা ফাইলগুলো, কালার দিয়ে যে ফাইলগুলো, এই ফাইলগুলো ব্যাকআপ নিতে হবে। এটা কি ফোন, এটা আছে যে এটা কি ফোনের ফাইল, আপনি কিন্তু এখান থেকে দেখলে বুঝতে পারছেন, এটা হচ্ছে Oppo Server 1, অর্থাৎ Oppo মডেলের যে ফাইলগুলো আছে, Oppo ফোনের যে ফাইল আছে এইটাই এখানে। তাহলে আমি কি করব, যে এখানে ক্লিক করব, প্রোটেক্ট ওয়ান পারসিস্ট। এই যে সিকিউরিটি ফাইলগুলো আছে, আপনাকে এই ফোনের যে আইমিয়া আছে, বেসব্যান্ড আছে, এটা আনার জন্য এই 5টা ফাইল আপনাকে কপি করতে হবে। অর্থাৎ এই জেটাক জেটাক মনে করছে যে এই র্যামের ভিতরে যে ফাইলগুলো আছে তার ভিতরে এই 6টা ফাইল, এই 6টা ফাইলই মূলত বেসব্যান্ড এবং সিকিউরিটির জন্য পারফেক্ট, যার জন্য তারা এখানে কিন্তু এই গোলাপি কালারের যে কালার দিয়ে তারা আলাদা করে মার্ক করে রেখেছে। তখন কি করতে হবে, আপনাকে এই ফাইল কটা রিড করে রাখতে হবে। আপনি যাই করেন, সফটওয়্যার জগৎটা এরকমই, যদি আপনি আগে ব্যাকআপ না নেন পরে মরবেন। প্রথমে আপনি ব্যাকআপ করবেন না, আপনি যা ইচ্ছে তাই করে ফেললেন, পরে হাই হতাশ করবেন, এই ফাইলটা মুছে ফেললাম, এইটা রিমুভ করে ফেললাম, এটা ফরম্যাট করলাম, এই রকম করে হাই হতাশ করতে হবে। আর পুরো সার্ভার ঘেটে একদম পুরো দুনিয়া আপনার কম্পিউটারের মধ্যে নামিয়ে ফেলবেন, কোনো লাভ হবে না।
যদি আপনি এই ফাইলটা ব্যাকআপ না নেন, লিখে নেন কথাটা। মানে সিকিউরিটি ফাইলটা এরকম একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আপনি ধরেন মোটর এফআরপি খুলবেন, মোটর ইউজার ডাটা ক্লিয়ার করবেন, তাও আপনাকে ব্যাকআপ নিতে হবে। যদি কোনো কারণবশত আইমি চলে যায়, ফোনটাই অন হবে না। এত 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 সিকিউরিটি এখনকার ফোনে আছে। 5G ফোনগুলো কাজ করা এতটা পরিমাণ রিস্ক যে আর আগে এইসব ফোন মানে আগেকার সময়ের মতন এখনকার দুনিয়া নাই। তো যাক, আমরা অনেক কষ্ট করে হলেও আমরা চেষ্টা করব ফাইলগুলো ব্যাকআপ নেওয়ার। এবার এই টিক মার্ক করার পরে আমরা এখান থেকে কি করব, রিড বাটনে ক্লিক করব। রিডে ক্লিক করার পরে একটা ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নেব, নিয়ে ওকে দেব। দেখুন, যদি এই র্যামটা রিড করার অবস্থায় থাকে বা র্যামের ভিতরে যে সফটওয়্যারটা আছে, হার্ডওয়্যারটা আছে, যদি কোনো রকম ভালো থাকে, তাহলে আপনার এই ফাইলগুলো রিড হয়ে যাবে। যদি রিড না হয়, যদি কোনো রকমভাবে এরর দেখায়, তখন কি করবেন? তখন হচ্ছে যে একটু ওপরে খেয়াল করুন যে এখানে যে 7mHz অর্থাৎ 7 মেগাহার্টজ, আর এটা আছে যে অটো। আপনাকে এখানে তখন কি করতে হবে, ভোল্টেজগুলো কমিয়ে নিতে হবে। এখানে 7 আছে, আপনি 1 করে নিলেন। অটো আছে, অটোর জায়গায় 1 বিট করলেন, 2 বিট, 4 বিট, 8 বিট, এই বিটগুলো কমিয়ে কমিয়ে নিয়ে আবার কানেক্ট করবেন। এখানে কিন্তু আমি এখানে 1 করলাম, কিন্তু 1 হবে না, আগে ক্লোজ করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে 1 চেপে তারপরে কানেক্ট করলে আবার কানেক্ট হবে। তাহলে দেখুন ফাইলগুলো কিন্তু কপি হয়ে গেছে। তাহলে এখন কি করবেন? কপি হয়ে গেলে আপনার এই ফাইলগুলো আপনি ডেস্কটপে অবশ্যই ফোল্ডারের নাম লিখে এটাকে আলাদা সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে এইবার হচ্ছে আপনার কাজ, যে এটা আপনাকে যদি মনে হয় যে আপনার কাছে আর কোনো অপশন নেই, কোনো র্যাম নেই, তাহলে আপনি এই র্যামটা ব্যাকআপ অপশন হিসাবে আপনি কাস্টমারের ফোনে লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনি কিছু পদ্ধতি জেনে নিন, কারণ অনেক সময় কি হয় যে শুধু ফোনটার লোগো আসলেই হবে, কাস্টমার হাত পর্যন্ত পৌঁছলেই হবে, তারপরে যা হয় হবে। অনেকের এরকম বিপদে পড়ে, কারণ কাস্টমারও তো অনেক ঝামেলা করে, আর অনেক টেকনিশিয়ান না বুঝে যখন কোনো কাজ হয়ে যায় তখন বিপদে পড়ে ও ভাই। সে বলে আমি যেরকম দিলাম সেরকম দাও, আর টেকনিশিয়ান বলে আমি তো এরকম পারছি না। তাই যাই হোক, এটার জন্য আপনাকে আবারও সেই পুরাতনটায় ফেরত আসতে হবে। পুরাতনটা ফেরত আসার জন্য আমি এই যে এখানে যে 1 ছিল, 1-এ ক্লিক করছিলাম, তখন আবার প্রথমে চলে আসছে, ওইটা অবশ্য দেখাতে ভুলে গেছি। এবার এটা যখন কানেক্ট হয়ে গেল এবং টোটাল যে ফিচারটা সেটা চলে এসছে, এবার আপনাকে যেতে হবে কি, যে ইএমসি হার্ডওয়্যার পার্টিশন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এইটা দিয়ে পার্টিশনে ক্লিক করতে হবে। তার আগে একটা কাজ, আপনাকে অবশ্যই এই যে সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিয়েছেন, সিকিউরিটি ফাইল ব্যাকআপ নেওয়ার পরে আপনাকে আরেকটা কাজও করতে হবে, যে এটার যে ডাম্প ফাইল আছে, ডাম্প ফাইল ব্যাকআপ নিতে হবে। ডাম্প ফাইলটা কি কাজ? ডাম্প ফাইল হচ্ছে একটা ফোনের যদি বলি একটা গঠন, ধরেন আমার এটা একটা প্রতিষ্ঠান, একটা শপ, বা আমার একটা প্ল্যাটফর্ম, যে আমার একটা চ্যানেল আছে, একটা প্ল্যাটফর্ম আছে, আমি যদি সেটা না সাজাতাম তাহলে কিন্তু আপনারা আসতেন না। আমি ওটা সাজিয়েছি, ওখানে গুছিয়েছি, সব রকম শো করিয়েছি, সব রকমভাবে ওখানে সাজিয়ে রেখেছি। এবার আপনারা এসে একটার পর একটা ভিডিও সার্চ করেন, দেখেন, বোঝেন, লাইক করেন, কমেন্ট করেন, কেউ গালি দেন, দিয়ে বাড়ি চলে যান। এই হচ্ছে বিষয়। তো এখন যার যেটা ভালো লাগে, যার যেরকম আচরণ সে সেরকমই তো বলবে, তাই না? যে অনেকে দেখা যাচ্ছে ভালো কিছু পাওয়ার পর আরও ভালো কিছুর জন্যে মন্তব্য লেখে, খুব বাজে মন্তব্য। মানে সে যে একটা ফ্রিতে একটা জিনিস পাচ্ছে সেটাই সে মূল্যায়ন করে না। এটা অনেকে আমরা দেখেছি, তো এই জন্য বলতে আসছে। তা যাক, আমরা একটা প্রতিষ্ঠানে ধরেন এটা হচ্ছে যে ফ্রেম, ডাম্প ফাইল হচ্ছে যে একটা ফ্রেম যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেখানে কোনো কাস্টমার বা সেখানে আপনি নিজেও বসতে পারবেন না, কাস্টমার আসবেন, আপনি বসতে পারেন না। এই জন্যই ডাম্প ফাইল কী হবে, যে ওই ফোনটা, ওই র্যামটাই, ওই যে Oppo A1K ধরেন, Oppo A1K মডেলের ভিতরে দেখবেন যে সেটিং ফোল্ডার আছে, এরপরে মেসেজ ফোল্ডার আছে, কল ফোল্ডার আছে, তারপর গুগল প্লে স্টোর আছে, বিভিন্ন রকম যে অ্যাপসগুলো থাকে, এই অ্যাপসগুলোর যে আপনার কোডিং, এই কোডিংকে ডাম্প ফাইল বলে। ডাম্প ফাইলটা দিলে কি হবে, যে আপনার ওর ভিতরে একটা ঘর তৈরি হবে, একটা নিচ থেকে ভিত থেকে একটা ঘর তৈরি হয়ে যাবে। এবার ঘরটা তো খালি আছে, কিন্তু আপনার ফ্রেম তো রেডি আছে।
তখন কী হবে যে ডাম্প ফাইল খাওয়ানোর পরে কম্পিউটারে পোর্ট পাবে, তখন কম্পিউটারে ইউএসবি দিয়ে ফাইল নর্মাল যে ফাইল আছে ফ্ল্যাশ ঢুকিয়ে দিলে ওর ভিতরে যে সিস্টেম আছে, যে মানে আসবাবপত্র আছে, সেগুলো সরাসরি জায়গায় জায়গায় বসে যাবে, যে ওখানে একটা কী বলবো যে একটা পরিপূর্ণ একটা আছে যে সেট তৈরি হয়ে যাবে। এটাকে বলা হয় ডাম্প ফাইল। ডাম্প ফাইল যদি কপি করে রাখেন তাহলে আপনাকে অনলাইনে আর ডাম্প ফাইল খুঁজতে হবে না। আপনি নর্মাল ফাইল যে কোনো ওয়েবসাইটেই পাবেন, যে কোনো জায়গায় পাবেন, কিন্তু একটা ফোনের ডাম্প ফাইল সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিক ডাম আছে কিনা, বা আপনার ফোন অনুযায়ী ওই ডামটা আছে কিনা, এটা কিন্তু আপনি জানেন না। যখনই আপনি এইভাবে কোনো ডাম্প ফাইল নামাবেন তখন আপনার কাজটা হইতেও পারে নাও পারে। সেই হিসাব করে দেখা যাচ্ছে একটা আইসি 35 বার পর্যন্ত তোলা লাগতে পারে। আপনি তুলবেন, ফ্ল্যাশ করবেন, আবার লাগাবেন, তুলবেন, লাগাবেন, আবার তুলবেন, লাগাবেন, হচ্ছে না। কারণ কি, আপনি আগে থেকে আপনার কাজগুলো সঠিকভাবে করেননি। এটার জন্য আমরা প্রথমত যাব রিড ইএমএমসিতে, এই অপশনটা চয়েস করব। এটার জন্য আপনাকে যেতে হবে কি রুম 1, রুম 1-এ গেলেন। রুম 1-এর সাইজ কত সেটা আপনি কোনতে দেখবেন। আমি কিন্তু এখন ডাম্প ফাইল রিড করা শেখাচ্ছি। তা রুম 1 একটু খেয়াল করুন স্ক্রিনে, এই যে মার্ক করে দিয়েছে যেটা, এটা হচ্ছে যে রুম 1। রুম 1-এর সাইজ কত? 29 জিবি, মানে 29 এমবি, 29820, মানে 29,820 এমবি। মূলত এটা 32 জিবির একটা র্যাম, হচ্ছে রোম, 32 জিবির একটা রোম, কিন্তু এইটার হচ্ছে কিছু কম দেখায় আর কি। তাই সেই হিসাব করে আপনি হচ্ছে 32 জিবি তার ব্যাকআপ নিতে পারবেন না, কেননা আপনার আইসিটা নষ্ট। এখানে আপনাকে সর্বোচ্চ 1 জিবি পর্যন্ত ব্যাকআপ নিলেই হবে। আপনি মানে সর্বনিম্ন 512, এর নিচে নিলে সেই ফোন আর অন হবে না, ইউজার ডাটা বলা হয় এটা। তা আপনি হচ্ছে 1 জিবি নিয়ে ট্রাই করবেন। 1 জিবি ধরেন আমি ক্লিক করলাম, করার পর এখানে রিডে ক্লিক করব। রিডে ক্লিক করার পর ওই যে ফোল্ডারে আমরা সিকিউরিটি ফাইলটা রেখেছি সেই ফোল্ডারে একটা ফোল্ডার তৈরি করব, ডাম্প, DUMP, ডাম্প বলে ফোল্ডার তৈরি করে এখানে সেভ দিব। সেভ দিলে এই আইসিটার যে ফাইল আছে সেই ফাইলটা কিন্তু রিড হয়ে যাবে। এবার যখনই এই ডাম্পটা রিড হয়ে যাবে তখন আমরা পরবর্তী স্টেপে যাব। যেহেতু আমাদের ফাইলটা রিড হচ্ছে, আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমি এখানে একটা স্টপ করে দিই। এবার আমরা যাব কি, যেহেতু স্টপ করেছে আমাকে নতুন করে রিকানেক্ট করতে হবে, না তো পাবে না। এইটা দিয়ে তাও তো কাজ করা যাচ্ছে। F64-এ আরও জটিলতা আছে, আরও ভেজাল আছে। F64 নিয়েও আমি চেষ্টা করব আপনাদের কিছু তথ্য দেওয়ার। আসলে এগুলো তো যা বলছি, যতটুকুন বলছি, এগুলো আমার 100 জনের কাছ থেকে শিখে আসা জিনিস, আমি একলা আপনাদের সাপোর্ট করছি। আপনি যা শিখছেন আমাদের চ্যানেলে কোনো ভিডিও কাটছাট নেই। এই ভিডিওর মাধ্যমে যাই হোক কিছু না কিছু জানতে পারবেন। যদি আপনার ন্যূনতম কৃতজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি হ্যাঁ বলবেন। আর যদি মনে করেন যে আপনার ভালো লাগছে না, মানে অভ্যাস আছে অন্যরকম, তাহলে তো কিছু বলার নেই, জোর করে তার ভালোবাসা নেওয়া যাবে না। তা যাই হোক, মানে রুম 2-তে যাই। এবার রুম 2-তে ক্লিক করলাম। রুম 2-তে ক্লিক করে দেখুন রুম 2 আমরা মেগাবাইট কত সিলেক্ট করবো সেটা কিন্তু আমাদের আগে দেখে আসতে হবে। এটার জন্য এখানে যেতে হবে। এখানে দেখুন রুম 2 এবং রুম 3। রুম 2 এবং রুম 3-তে 4 মেগাবাইট দেখা যাচ্ছে, মানে 4096 কিলোবাইট। 4096 কিলোবাইট মানে 4 মেগাবাইট হয়। তাহলে আপনাকে 4 মেগাবাইট ব্যাকআপ নিতে হবে। এটার জন্য আবার এইখানে যাব, যাওয়ার পর এখান থেকে 4 MB দিয়ে রিড করলেই ওই 4 MBর যে ফাইলটা আছে ওইটাই কিন্তু রিড হয়ে যাবে। শেষ। এবার আমরা আবার 3-তে যাই। রুম 3 মূলত 3টা করে ফাইল থাকে ডাম্পের। ইএমএমসি 3টা থাকবে, এই হচ্ছে রুম 1, রুম 2 আর ইউজার ডাটা হয়। এটা যদি আপনি ইউএফআইতে রিড করেন তাহলে ইউজার ডাটা দেখাবে, আর ইজি যেটাকে যদি রিড করেন তাহলে রুম 1 যেটা, রুম 1 দেখাবে, রুম 2 এবং রুম 3। এটার কোনো আলাদা কোনো পার্ট দেখায় না। এবার আমরা যদি রুম 3 সিলেক্ট করি তাও কিন্তু ওই যে 4 মেগাবাইট, যেহেতু আমরা এখানে 2 আর 3 সেম দেখেছি তাহলে আমাকে 4 মেগাবাইটে রিড করতে হবে। আবার রিড করি, রিড, তাহলে কিন্তু ফাইল রিড কমপ্লিট। আপনি সিকিউরিটি ফাইল রিড করেছেন, রুম 1 রিড করেছেন, রুম 2, রুম 3, তাহলে মোট 4টা সেকশন আপনার রিড করে ক্লিয়ার। অর্থাৎ এই আইসিতে যা তথ্য আছে আপনি গুছিয়ে কপি করে নিয়েছেন।
আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি এই আইসিটাই কিভাবে ঠিক করবেন, হেলথ রিপোর্টটা কিভাবে ঠিক করবেন, এটি হচ্ছে জানানোর চেষ্টা করছি। এবার রিড করা শেষ। এবার আমরা কি করব, আবার সেই ইএমএমসি এইচডব্লিউ পার্টিশন অর্থাৎ হার্ডওয়্যার পার্টিশন সেকশনে আমরা এবার ক্লিক করব। এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখান থেকে দেখুন যে এখান থেকে যে ফাইনাল রাইট আছে এইটা ক্লিক করতে হবে। ফাইনাল রাইট ক্লিক করার আগে আপনি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রিড ফ্রম ইএক্সডি সিএসডি। অনেক সময় কি হয় যে ইএক্সডি সিএসডি ফাইল যদি না থাকে তাহলে ওই যে পার্টিশন মানে ভিত তৈরি করার সময় ওই যে মাটি খোঁড়ার লেবার খুঁজে পাওয়া যায় না। তাই এই ইএক্সডি সিএসডির কাজ আছে লেবার, মানে আপনার তো লেবার খুঁজে নিয়ে আসতে হবে, না তাও ভিত তৈরি করবেন কী করে। কিছু কিছু ডাম্পের সাথে এটা থাকে না, এটার জন্য আপনার থার্ড অপশন হিসাবে এটা আপনি কপি করে রাখতে পারেন। এটার জন্য হচ্ছে এই সরি এখানে না, এটা তো এখানে না, রিড ফ্রম ওহো সরি, এটা হচ্ছে যে আমরা যে এই ইজি যেটা ক্লাসে ওইটা সাপোর্ট নাই, এটার জন্য আপনাকে ওই যে F64 এটা আছে, এই অপশনটা আছে। F64 আমাদের কিছু এক্সট্রা ফিচার আছে, আমি ওই ভুলে ওইটার কথাই বলে ফেলেছি। তো যাক, ওইটা না হলো যেহেতু আমরা ইএমএমসির কাজ করছি তো আমাদের এটা অসুবিধা হবে না। তো আমরা এখান থেকে ইএমএমসি এইচডব্লিউ পার্টিশন এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফাইনাল রাইট করব। ফাইনাল রাইটের কাজ হলো যে এখানে যখন আমি ফাইনাল রাইট করব টোটাল এই ফাইলটা মুছে যাবে। কারণ হলো কি, এখানে আমি অলরেডি টিক দেখতে পাচ্ছি জিপি1 সাইজ, জিপি2 সাইজ, জিপি3, জিপি4, মানে এই যে জিপিজি ভার্সন মূলত জিপিটি পার্টিশন বলা হয়, জিপি পার্টিশন। জিপি পার্টিশন বলতে প্রত্যেকটা ফোনের কিন্তু একটা পার্টিশন থাকে, যে পার্টিশনের উপরেই থাকে ওই যে বলা আছে যে ভিট, ওইটাকে বলা হয় জিপিডি পার্টিশন। পার্টিশন যদি সঠিকভাবে না থাকে পরবর্তীতে আপনি কিন্তু ইউএসবি ফ্ল্যাশ দিলে ওই জিপিডি পার্টিশন নট ফাউন্ড বলে ফ্ল্যাশ ঢুকবে না। তাই এই জন্য আমাদের এখানে কী করতে হবে, ফাইনাল রাইট করতে হবে। ফাইনাল রাইট এই জন্যই করবো যে আপনি এই আইসিটার ব্যাকআপ অপশন নেই। তা এই র্যামটা আপনি যদি ফাইনাল রাইট করেন তবে এই র্যামটা ফাইনাল রাইট হবে না। কারণ হলো যে এই আইসিটার লাইফ নেই, একদমই শেষ। এক্সিস্টেন্ট বলতে এটা একদম সর্বোচ্চ শেষ পর্যায়ে এসে গেছে। এটার আমাদের এই ডিভাইস আর সম্ভব না। এটা চাইনিজরা তাদের যে সুপার যে কম্পিউটার আছে, সুপার যে ডিভাইস আছে, ওইটা দিয়ে তখন আবার তারা পসিবল করতে পারে, যার জন্য কিন্তু আইসিগুলো আমাদের কাছ থেকে ভালো দামে তারা কেনে। এবার এখান থেকে যদি এটা করে তাহলে এটার লাইফটা একটু কম থাকতে হবে। তা আমরা এটা দিয়ে দেখি কি দেখাই। এখানে বলছে সাকসেসফুলি, যদি সাকসেসফুলি দেখাই তাহলে তো হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হবে না। এই যে দেখুন যে একই অবস্থা আছে, অর্থাৎ এর আর কোনো অংশই নেই, শেষ অংশই নেই। তাহলে এই র্যামের আমরা তথ্যগুলো কপি করেছি, ডাম্প কপি করেছি, সিকিউরিটি কপি করেছি। আমরা এখন নতুন র্যাম লাগিয়ে প্রোডাক্ট নেম আরপিএমবি এগুলো ক্লিন করে আমরা নতুন আইসি এখানে লাগাতে পারবো। এই হলো পার্টিশনের বিষয়টা। যদি আপনি এই র্যাম ঠিক করতে চান তাহলে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে। যখন এটার পার্টিশন কমপ্লিট হয়ে যাবে, মানে এখানে যদি সাকসেসফুল দেখা আর এখানে যদি এই অপশনটুকু আর না দেখায়, তাহলে কি সিগন্যাল আপনি বুঝবেন যে এই যে পার্টিশন সেটিং, দেখুন আমি এখানে একটা সিম্বল মানে দেখতে পাবো, সেটা হলো যে এই জায়গায় 1 লেখা দেবে, 1, মানে এখানে একটা 1 লেখা আসবে, অর্থাৎ এই র্যামটা আপনাকে ফরম্যাট করা হয়েছে বা এরকম একটা তথ্য দিবে যে এটা হচ্ছে পার্টিশন কমপ্লিট। কিন্তু এখানে কিন্তু আমরা কোনো পার্টিশন দেখছি না, তাই সেই হিসাব করে এটা সম্ভব না। কারণ হচ্ছে যে এটার যে সফটওয়্যার সিস্টেম আছে টোটালটাই ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমরা ফাইলগুলো কপি করতে পেরেছি। তা মোটামুটি আমরা যে তথ্য দিয়েছি সেই তথ্য অনুযায়ী আমাদের যে লাইভের যে টাইম ছিল সম্পন্ন হয়েছে। আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা হয়েছেন। আমরা এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখবো। আমরা মূলত একটা আইসি থেকে কিভাবে রিড করতে হয় এবং সেটা কিভাবে পার্টিশন করতে হয় এ পর্যন্ত দেখালাম। আমরা পরবর্তী লাইভে এই র্যামটা মানে এই ফোনটাই একটা নতুন আইসি কিভাবে ইনস্টল করব
তার প্রসেসগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, আমি যতটুকুন আপনাদের বলেছি এবং যতটুকুন মানে বলছি টোটালি কথা রাখার চেষ্টা করব। আপনারা আপনাদের যে মূল্যবান মতামত, আপনাদের লাইক কমেন্ট এগুলো আমাদের সাথে শেয়ার করবেন, দেখাবেন, তাহলে আমাদের ভালোবাসাটা বেড়ে যাবে। তা বন্ধুরা, আমরা ভিডিওটা আর কন্টিনিউ করব না, মোটামুটি আমাদের লাইভ শেষ পর্যায়ে। আমাদের যে ইজেজেটাক ক্লাসের পর্ব আছে, আমরা প্রত্যেক শুক্রবারে আমরা এগুলো আপনাদের সামনে লাইভে ক্লাসগুলো আনার চেষ্টা করব। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।